যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা সেটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লব বিচার বিভাগ দায়বদ্ধতা। শুরুতে আমি জাস্ট একটা জিনিস আপনাদের সামনে প্লেস করতে চাই। আমাদের যে সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে কনস্টিটিউশন, এইটার শুরু হয়েছে প্রিয়াম্বলটা, যে প্রথম ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে উই দ্য পিপল, বাংলাদেশের জনগণ, আমরা এই দেশের জনগণ, এবং শেষে গিয়ে বলছে যে আমরা এই কনস্টিটিউশনটা অ্যাডপ্ট করলাম। এবং আর্টিকেল 7-এ গিয়ে বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর সংবিধান কি সেটার ব্যাখ্যা সংবিধানে বলা হচ্ছে মালিক জনগণ, আর মালিকের যে ইচ্ছা এইটার নাম হচ্ছে সংবিধান। তার মানে মূল কথাটা হচ্ছে এই প্রজাতন্ত্র বা এই রাষ্ট্রের মালিক হচ্ছে এই দেশের জনগণ, এবং তাদের ইচ্ছা যে ভাষায় প্রকাশ করে, ইচ্ছাটা প্রকাশিত হয় সংবিধানের মাধ্যমে। জুলাই বিপ্লবের সময়ে বাংলাদেশের কোনো কনস্টিটিউশনাল বিধিবিধান মেনে এই বিপ্লবটা হয়নি। জুলাই বিপ্লব ছিল 16 বা 16.5 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, অনিয়ম, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে একটা মহাবিদ্রোহ। এবং সেই সময়ে স্বৈর শাসক যারা ছিলেন তাদের আন্ডা বাচ্চা সহ এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কে কে গিয়েছিল? খোদ প্রাইম মিনিস্টার, তার ক্যাবিনেট, তার পার্লামেন্ট, তার পুলিশ বাহিনী, তার রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগ, 11 দল, তাদের অনুগত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, মসজিদের ইমাম, সব বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে গেল। ইটস এ গ্রেট মাইগ্রেশন অফ এ ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টি। পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় নজির পাবেন না। তো এইরকম পরিবেশ যখন হয় তখন আর কনস্টিটিউশন নিয়ে আর আলোচনার কোনো ব্যাপার নাই। সেই সময়ে জনগণের অভিপ্রায় অনুযায়ী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এবং সেই সরকার 11টি সংস্কার কমিশন করেছিলেন। সেইখানে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে সকল রাজনৈতিক দল, তারা পার্টিসিপেট করলেন, এক্সপার্টরা পার্টিসিপেট করলেন, স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করলেন। সবার মতামত নিয়ে, মানে যে কমিশনে যাদের সম্পৃক্ততা থাকা দরকার তাদের মতামত নিয়ে তারা সংস্কার প্রস্তাব উপস্থাপন করলেন, এবং সর্বশেষ সেই সংস্কার প্রস্তাবের মাধ্যমে বলা হলো এই কমপ্লিট রাষ্ট্র ব্যবস্থার মৌলিক জায়গাগুলোকে আমরা বদলে দিব, সংস্কার করব। এটা কার চাওয়া? এটা বাংলাদেশের জনগণের চাওয়া, যেই জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। আচ্ছা, সেই সংস্কারের মধ্যে কি কি সংস্কার হবে সেই পয়েন্টগুলো নির্ধারণ করার পরে জুলাই জাতীয় সনদ ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সেটা সব দল মিলে স্বাক্ষর করলেন। আমরা মেনে নিলাম যে আপনারা সকল রাজনৈতিক দল মিলে স্বাক্ষর করেছেন, মানে আমরা জনগণ সবাই এখানে স্বাক্ষর করেছি, মেনে নিয়েছি। আপনারা একমত পোষণ করেছেন। তার ভিত্তিতে কনস্টিটিউশনে কোথায় কোথায় কী কী সংস্কার হবে সেটার ব্যাপারে আপনারা নিজেরা ঠিক করলেন, এইখানে এটা হবে, এখানে এটা হবে, এখানে এটা হবে। তারপরে অধিকতর এটাকে শক্তিশালী আইনি প্রোটেকশন দেওয়ার জন্য কি করা হলো? একটা গণভোট করা হলো। যেই সময় গণভোট আমরা করলাম সেই সময় আমাদের সংবিধানে গণভোট নামক কোনো আইনের অস্তিত্ব ছিল না, রেফারেন্ডাম ছিল না। কিন্তু আমরা কেন করেছি? কারণ জনগণ এটা চেয়েছে। যে রাষ্ট্রের মালিক জনগণ, সেই জনগণের ইচ্ছা অভিপ্রায়ে বিপ্লব হলো, সংস্কার কমিশন হলো, প্রস্তাব হলো, জনগণ গণভোটের রায় দিয়ে বলল সংস্কারটা করবা। ক্ষমতায় নির্বাচিত হয়ে বললেন আমরা এটা মানি না, এটা অবৈধ। কোন ধরনের প্রতারণা! যে হিস্ট্রিক মাইগ্রেশন হয়েছে একটা ফ্যাসিস্ট পলিটিক্যাল পার্টির। আর আপনারা যে এই যে কথাটা বললেন, এইটা হচ্ছে টোটাল জনগণের সাথে একটা ডিসেপশন, একটা প্রতারণা। এই রাষ্ট্রকে কখনোই ঠিক করা যাবে না যদি আপনি জনগণের রায় না মানেন। এবং আজকের এই গণভোটের রায়টা যদি এইভাবে পালন না করে তারা পার পেয়ে যায়, ভবিষ্যতে কোনো নির্বাচনের কোনো মূল্য থাকবে না। একসময় 17 বছর মানুষ যখন ভোট দিতে যায় নাই, কারণ ভোটের কোনো মূল্য ছিল না, যে আমি ভোট দিই আর না দিই আওয়ামী লীগের প্রার্থী বাস করবে, শেখ হাসিনা যাকে চাইবে তাকে বাস করবে, ভোট দিতে যায় নাই। এখন জনগণ এত বছর পরে উৎসব মুখর পরিবেশে যে সংস্কারের জন্য ভোট দিল, আপনি বলেন এটা মানেন না, তাহলে কি জনগণের মালিকানা থাকছে? জনগণের মালিকানা কিন্তু নেই। এই প্রপোজিশন, এই আর্গুমেন্ট কোনো অবস্থায় এই জাতি মানতে পারে না। তাহলে ভবিষ্যতে এই রাষ্ট্র ব্যবস্থার কোনো অস্তিত্বই থাকবে না। জনগণ যদি মালিক না থাকে, যে যেমনে পারে ইলেকশন বানিয়ে যদি ক্ষমতায় বসে যায় বলে আমি মালিক, তাহলে তো এই রিপাবলিকের যে ধারণা সেটা আর থাকবে না। সুতরাং গণভোটের রায় অনুযায়ী সংবিধানের যে সংস্কার যা যা হবার কথা
তার প্রত্যেকটি হতে হবে গণভোটের রায়, অবশ্যই মানতে হবে, এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়। যারা এই সংস্কারের বিষয়টা না মানার জন্য কে আপনাদেরকে প্ররোচনা দিচ্ছে, আমরা বলবো যে এটা আপনাদের ঐতিহাসিক একটা ব্লান্ডার। আপনারা বুঝতে পারছেন না যে কতটা খারাপ কাজ আপনারা করছেন, এবং এইটার ফলে আপনারা নিজেরা যেমন বিপদগ্রস্ত হচ্ছেন, তেমনি রাষ্ট্র এবং জাতি বিপদগ্রস্ত হচ্ছে। আমরা বিএনপির কোনো ধ্বংসও চাই না, সরকারি দলের ক্ষতি চাই না। আমরা চাই, আপনারা তো এই জুলুম নিপীড়নের শিকার হয়েছেন 17 বছর সবার সাথে, আপনারা সফল হন, এটা আমরা চাই। এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একটা বিরোধী দল আছে যারা কনস্ট্রাকটিভ বিরোধী দল হওয়ার সত্ত্বেও, সরকারের সকল কাজের সমালোচনা করা সত্ত্বেও তারা চায় যে এই সরকারি দলের পতন না হোক, বিএনপির পতন না হোক, এটা চায় তারা। আপনাদের ধ্বংস তো বিরোধী দল কামনা করে না, অতীতে হাসিনার সরকারি দলের ধ্বংস কামনা করতো সবাই। এইরকম অনুকূল রাজনৈতিক পরিবেশ বাংলাদেশে তার কখনো আসেনি। এমন অনুকূল পরিবেশের পরেও আপনি যদি রাষ্ট্রকে সংস্কারের জায়গায় নিতে না পারেন, তাহলে কবি শামসুর রহমানের মতো আমাকে বলতে হবে, স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়।